নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে বেশ একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট নিয়েই এই ভিডিওতে কথা বলবো। আর সেটা হলো আগামীকাল ভারতীয় ফুটবলের জন্য বেশ একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ আগামীকাল হচ্ছে 27শে মার্চ, এবং এআইএফএফ এর লেটেস্ট ডেডলাইন অনুযায়ী 27শে মার্চ কিন্তু যে কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করেছিল এআইএফএফ, সেই টেন্ডারে আদৌ কোনো কমার্শিয়াল পার্টনার বিড করেছে কিনা সেটাই কিন্তু আগামীকাল জানা যাবে। এআইএফএফ এর লেটেস্ট ডেডলাইন অনুযায়ী আগামীকাল সকালে কিন্তু সেই বিড পেপার খোলার কথা, এবং বিকেলের মধ্যে জানতে পারার কথা যে আদৌ কোনো কমার্শিয়াল পার্টনার এবার অ্যাট্রাক্ট করতে সফল হয়েছে কিনা এআইএফএফ। কারণ আপনারা সকলেই জানি যে গত বছরের শেষের দিকে যখন এফএসডিএল যখন সরে দাঁড়ায়, তখন এআইএফএফ যখন কমার্শিয়াল পার্টনারের জন্য যখন টেন্ডার রিলিজ করেছিল, তখন কিন্তু কোনো কমার্শিয়াল পার্টনার সেই টেন্ডারে কিন্তু বিড করেনি। কিন্তু কোনো কমার্শিয়াল পার্টনার ছাড়াই কিন্তু আইএসএল শুরু করেছে এআইএফএফ। কিন্তু প্রত্যেকটা ক্লাবকে কিন্তু এআইএফএফ প্রমিস করেছিল যে তারা এই লিগ চলাকালীনই তারা নেক্সট 15 বছর ভারতীয় ফুটবলে আইএসএল, আইডাব্লিউএল এবং বাকি লিগগুলোর কমার্শিয়াল পার্টনার কে কে হবে নেক্সট 15 বছর, সেটা তারা ফাইনালাইজ করে ফেলবে। এবং সেই কথা মতো তারা কিন্তু টেন্ডারও রিলিজ করে দিয়েছে, এবং সেই টেন্ডারে যদিও এবার তারা সেই আরএফপি অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজালটা কিন্তু তারা মেনশন করেনি। তারা একটা নিয়মাবলী করে সেট করে দেয় যে যেই কোম্পানি টেন্ডারের আগ্রহ দেখাবে তাদেরকে 2.5 লক্ষ টাকা দিয়ে সেই আরএফপিটা কিন্তু কিনতে হবে। এবং যে প্রি বিড প্রেস কনফারেন্সটা হয়েছিল চলতি মাসের 12 তারিখ, যে প্রি বিড প্রেস কনফারেন্স হয়েছিল এই কমার্শিয়াল পার্টনারের, সেই প্রি বিড প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিল কিন্তু বেশ কয়েকটা কোম্পানি। যে নামগুলো উঠে আসে তাদের মধ্যে অবশ্যই এক হলো ফ্যানকোড, অর্থাৎ আপনারা জানেন যে ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন, এবং জিএমআর স্পোর্টসও কিন্তু সেই প্রিবিড প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিল, এবং ক্যাপ্রি গ্লোবাল। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই ক্যাপ্রি গ্লোবাল কিন্তু উইমেন্স ফুটবল অর্থাৎ আইডাব্লিউএল এবং আইডাব্লিউএল 2 এর জন্য যে প্যাকেজটা রয়েছে অর্থাৎ প্যাকেজ বি, সেইটাতে কিন্তু তারা ইন্টারেস্টেড। কিন্তু মেন্স ফুটবলে কিন্তু ক্যাপ্রি গ্লোবালের কোনো ইন্টারেস্ট নেই। মেন্স ফুটবলের জন্য খুব সম্ভবত এটা শোনা যাচ্ছিল যে ফ্যান কোড এবং জিএমআর স্পোর্টস তারা ইন্টারেস্ট দেখিয়েছে। কিন্তু ইন্টারেস্ট দেখালেই তো আর হলো না, শেষ মুহূর্তে গিয়ে কি তারা আদৌ বিড করেছে, সেই বিষয়ে কিন্তু থাকছে বড় প্রশ্নচিহ্ন। আগামীকাল বিড পেপার ওপেন করবার কথা, কিন্তু আদৌ কি কোনো কমার্শিয়াল পার্টনার ফাইনালাইজ করতে পারবে এআইএফএফ, সেখানে কিন্তু এখনও একটা প্রশ্ন চিহ্ন থাকছে। কারণ অ্যাজ অফ নাও আমাদের সোর্সেস অনুযায়ী যা খবর, জিএমআর স্পোর্টসের সাথে কিন্তু বৈঠকও হয় এআইএফএফ। এই জিএমআর স্পোর্টসের আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই নিশ্চয়ই, কারণ দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু এই দিল্লি ক্যাপিটালস টিমের কিন্তু এই মালিকানা এই জিএমআর স্পোর্টসের হাতে। যদিও দুটো বিগ কর্পোরেটের হাতে এই দিল্লি ক্যাপিটালসের মালিকানা, এক হচ্ছে জিএমআর স্পোর্টস, এক হচ্ছে জেএসডাব্লিউ। 1 বছর দিল্লি ক্যাপিটালস জিএমআর স্পোর্টসের আন্ডারে খেলে, আরেক বছর জেএসডাব্লিউ স্পোর্টসের আন্ডারে কিন্তু খেলে। কিন্তু এই দিল্লি ক্যাপিটালস বাদেও এই জিএমআর স্পোর্টসের আরও কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে কিন্তু বিশ্বজুড়ে, সুতরাং বড় একটি সংস্থা। তো অবশ্যই তাদের মতন কোম্পানি যদি ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করে, এক কথায় বলা যায় একটা পজিটিভ মুভ হতে পারে। কিন্তু তারা প্রি বিড প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলো, যেটা শোনা যাচ্ছে তাদের সাথে এআইএফএফ এর যে বৈঠক হয়, বৈঠক মানে অর্থাৎ এই আইএসএল নিয়ে তাদের তো ফুটবলে ইনভেস্ট করার এর আগে কোনো আইডিয়া নেই, সুতরাং আইএসএল নিয়ে কি রোড ম্যাপ এআইএফএফ, এই সমস্ত কিছু নিয়ে তারা জানতে চেয়েছিল অ্যাকচুয়ালি এআইএফএফকে। সেই মিটিংটা খুব একটা ভালো যায়নি বলেই এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সুতরাং তারপরই প্রশ্ন উঠছে যে আদৌ কি আগামীকাল আমরা কোনো কমার্শিয়াল পার্টনার পাবো, আর কমার্শিয়াল পার্টনার যদি না পায় নেক্সট 15 বছর আইএসএল করবে কে? এআইএফএফ অবশ্যই তাদের হাতেই দায়িত্ব আইএসএল করবার, কিন্তু কমার্শিয়াল পার্টনার ছাড়া ক্লাবরা কি আদৌ রাজি হবে আইএসএল খেলতে, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কিন্তু উমেন স্পোর্টস নিয়ে খুব সম্ভবত এআইএফএফ কিন্তু একটা কমার্শিয়াল পার্টনার অ্যাট্রাক্ট করতে পারে, ক্যাপ্রি গ্লোবাল। এই ক্যাপ্রি গ্লোবাল অবশ্যই আপনারা জানেন ইউপি ওয়ারিয়ার্স ডাব্লিউপিএল এ যে টিম রয়েছে, সেই টিমের মালিকাধীন কিন্তু এই ক্যাপ্রি গ্লোবালের হাতে। সেই ক্যাপ্রি গ্লোবাল কিন্তু গত বছরও ইন্টারেস্ট দেখিয়েছিল আইডাব্লিউএল এর জন্য, কিন্তু সেইবার তারা লং টার্ম রোড ম্যাপ চেয়েছিল, একটা বছরের জন্য নয়, তারা লং টার্ম তারা ইনভেস্ট করতে চায়, সেই কারণে তারপর তারা পিছু হাঁটে, এবং এইবার তারা কিন্তু আবার কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। এবং
সম্ভাবনা প্রবল যে ক্যাপ্রি গ্লোবাল কিন্তু এগিয়ে আসতে পারে এবং তারা উইমেন্স ফুটবলে ইনভেস্ট করতে পারে, কিন্তু মেন্স ফুটবল নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এফএসডিএলকে নিয়ে কিন্তু কোনো সারা শব্দ নেই। যেই এফএসডিএল গত 15 বছর ভারতীয় ফুটবলে ইনভেস্ট করেছে এবং এআইএফএফ এর কমার্শিয়াল পার্টনার, আইএসএল এর কমার্শিয়াল পার্টনার ছিল, সেই এফএসডিএল কিন্তু কোনো রকম সারা শব্দ নেই। এখন প্রশ্নটা হচ্ছে এআইএফএফ যদি অন্য কোনো কমার্শিয়াল পার্টনার নিয়েও আসে, তাহলে কি 5 থেকে 6টা ক্লাব, মুম্বাই, বেঙ্গালুরু এফসি এবং আরও অনেক ক্লাব রয়েছে, এফসি গোয়া, টু সাম এক্সটেন্ট কেরালা ব্লাস্টার্স, যারা এফএসডিএল আশায় ভারতীয় ফুটবলে তারা ইনভেস্ট করা শুরু করে, তারা কি আদৌ আইএসএলে থাকবে? সেটাও তো কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। সুতরাং আগামীকাল ভারতীয় ফুটবল একটা গুরুত্বপূর্ণ দিন। এই মুহূর্তে যা খবর, এআইএফএফ সকাল 11টা নাগাদ কিন্তু তাদের বিট পেপার খোলার কথা এবং তারপরই কিন্তু জানতে পারার কথা যে আদৌ কোনো কমার্শিয়াল পার্টনারের জন্য কোনো কোম্পানি আদৌ বিট করেছে কি না। খুব সম্ভবত ওমেন স্পোর্ট নিয়ে হয়তো অসুবিধা নাও হতে পারে, তারা কমার্শিয়াল পার্টনার অ্যাট্রাক্ট করলেও করতে পারে, কিন্তু মেন্স ফুটবল নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।